ঘোষ আপনাদের সামনে রাখবেন। সুশান্ত ঘোষের নাম আপনারা জানেন সবাই, হয়তো সামনাসামনি দেখা সাক্ষাৎ অনেক কম বেড়ে হয়নি। কার্যত 11 সালের পর থেকে অনেক অত্যাচার, এই স্বৈরাচারী সরকারের ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে কমরেড সুশান্ত ঘোষকে চলতে হয়েছে এবং সামগ্রিকভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আবার মানুষের লড়াই সংগ্রামের পুরোভাগে সামনের সারিতে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সেই দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন। কার্যত লড়াইয়ের একটা প্রতীকী নাম হিসাবে গোটা রাজ্যে কমরেড সুশান্ত ঘোষ প্রতিষ্ঠিত হয়েছেন, এ আপনারা জানেন। চেষ্টা হয়েছিল আক্রমণ তার উপর চালিয়ে, অত্যাচার চালিয়ে তার মাথা নত করার, কিন্তু তার চেতনা, তার লড়াইয়ের উদ্দীপ্ত যে সংগ্রামী, তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে কার্যত শাসক শ্রেণীকে তার সামনে মাথা নত করতে হয়েছে। কমরেড সুশান্ত ঘোষ মাথা উঁচু করে গোটা পশ্চিমবাংলার সামনে সেই লড়াইয়ের প্রতীক নাম হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের গর্ব কমরেড সুশান্ত ঘোষ পশ্চিমবাংলার লড়াইয়ের নাম হিসাবে। আমি দু একটা কথা শুধু আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আপনারা দেখছেন যে পশ্চিমবাংলায় গোটা দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভা যারা, তারা সব পশ্চিমবাংলায় পড়ে আছে, এ পাড়ায় ও পাড়ায় মিটিং করে বেড়াচ্ছেন, কার্যত পাড়াভিত্তিক মিটিং। দিল্লিতে সব এই কেন্দ্রীয় সভার এই যে সব মন্ত্রীরা এখানে রয়েছেন, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আর যারা যারা সব আসছেন, জানেন আপনারা, কার্যত তাদের দপ্তরে সব তালাচাবি পড়ে গেছে, দপ্তরের ঝাঁপ বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের দপ্তরের। কারণ তারা যদি পশ্চিমবাংলাতেই পড়ে থাকেন আর সেখানে দপ্তর চলবে করতে, ফলে দিল্লির কেন্দ্রীয় সরকারের দপ্তরের ঝাঁপ সব বন্ধ হয়। আর তারা বলছেন 200-র বেশি আসন পাও, তো ভালো তো। তা 200-র বেশি আসন যদি পাবেন, তাহলে পাড়ায় পাড়ায় এত মিটিং করছেন কেন? পাড়ায় পাড়ায় এত মিটিং করা কি দরকার যদি 200-র বেশি আসন তারা পান? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন, কালকেও বলেছেন আবার, যে 2/3 আসন পাবো, মানে 200-র কাছাকাছি। তা তাকেও তো, তিনিও তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, হুইল চেয়ারে এখন তিনি আবার ঘুরছেন। সে তার কি হয়েছে না হয়েছে, তার আরোগ্য আমরা কামনা করি। তাহলে এতই যদি মানুষ তাদের পক্ষে, তাহলে সব ছেড়ে দিয়ে, রাজ্যপাট ছেড়ে দিয়ে দিল্লির নেতারা এখানে এখানে বসে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই বা এত ঘুরছেন কেন? তারা বুঝেছেন যে পশ্চিমবাংলার মানুষের তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের কাছে এটা পরিষ্কার যে বিজেপি না, তৃণমূল না, মানুষ এই দুটো রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করছে পশ্চিমবাংলার মানুষ। গোটা পশ্চিমবাংলায় যে শক্তিটা ক্রমবর্ধমান, বর্ধিষ্ণু শক্তি, প্রতিদিন তার চারপাশে আরো নতুন নতুন মানুষ জড়ো হচ্ছে, সেটা হচ্ছে সংযুক্ত মোর্চা। আগামী দিনে পশ্চিমবাংলায় মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রামের নতুন দিশা হিসাবে সংযুক্ত মোর্চা আজকে মানুষের সামনে প্রতিষ্ঠিত। নানান কথা সব আছে, আমি সব যাব না, কমরেড সুশান্ত দা বলবেন আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, কি টিভিতে কি দেখছেন? দেখেন, আপনারা তো সব টিভি দেখেন, আমি কমই দেখি না, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে দেখতেও হয়, রাতে ফাঁক পেলে খেতে বসে যখন রাত্রিবেলা 10:30টার পর। কি টিভিতে এখন চলছে? দুদিন আগে দুপক্ষের গালাগাল চলছিল, বিজেপি আর তৃণমূল, তৃণমূল আর বিজেপি গালাগাল। এখন কি? এখন হচ্ছে বাহিনী কার কি করবে, মানে কেন্দ্রীয় বাহিনী আর কি, সিপিএফ। অদ্ভুত ব্যাপার। মমতা ব্যানার্জি তিনি বলছেন বাহিনীকে হচ্ছে ক্ষমতা দেওয়া যাবে না, আর বিজেপির নেতাদের হাতে বোধহয় বাহিনীর সবকিছু কলকবজা, তাদের হাতে ঘোড়ার লাগাম, তাদের কথা অনুযায়ী বাহিনী চলবে।
এই হচ্ছে টিভিতে এখন প্রতিদিন চলছে। আচ্ছা, মানুষের জীবনের কোনো কথা আছে তাদের আলোচনার মধ্যে? আচ্ছা, জিনিসের দাম এত বাড়ছে, এবং এই গতকালকেও রিজার্ভ ব্যাংক বলেছে, মানে এতে রিজার্ভ ব্যাংক তার হচ্ছে এই সিপিএম নয়, এই একবারে হচ্ছে দিল্লির আমাদের দেশের সর্বোচ্চ ব্যাংক, যারা সব সমীক্ষা এসব করে বলেছে যে আগামী দিনে জিনিসের দাম আরো বাড়বে, প্রতিদিন প্রতিটা জিনিসের দাম। এদের কোনো বিন্দুমাত্র হেলদোল আছে? তৃণমূল কংগ্রেসের আছে না বিজেপির আছে? কাদের দল বিজেপি? কোনো গরিব মানুষ একটা এবার একটু বিজেপিকে দিয়ে দেখি, ও লাল ঝান্ডা যা জোট হয়েছে সংযুক্ত মোর্চা পারবে না কথা। কেউ এখনো ভাবছেন কি আমি জানি না। আচ্ছা, বিজেপি কাদের দল বলুন তো? আপনার দল? গরিবের দল? সাধারণ মানুষের দল? আমি বেশি উদাহরণে যাব না, একটা শুধু কথা বলব। এই যে করোনা হলো, আবার নতুন করে বাড়ছে। আমি সাধারণ মানুষ যারা আছেন এখানে উপস্থিত, আমাদের কর্মী সহ সকলকে বলবো সচেতন হতে হবে, সতর্কতা মানতে হবে, বিধি ভয় পাওয়া নয়। কিন্তু আমাদের সাধারণ যে করোনা বিধি, নিয়ম কানুন, মাস্ক ব্যবহার, একটু দূরত্ব মেনটেন কর, এটা হচ্ছে আমাদের করতে হবে। কিন্তু গত বছর মার্চ মাসের 25 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছিল গোটা দেশে। একটা হিসেব বেরিয়েছে, আমাদের নয়, সরকারি হিসেব, যে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস, এই 9 মাস, এই 9 মাসে আমাদের দেশের 100টা বড় লোক, আমাদের দেশের 100টা বড় লোকের সম্পত্তি কত বেড়েছে জানেন? যাদেরকে এই কর্পোরেট বলি আমরা, মহাধনী যাদের বলা যায়, 100টাই বড় লোকের মহাধনীর আয় বেড়েছে আমাদের দেশে গত 9 মাসে, মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 13 লক্ষ কোটি টাকা। একটু আমি আরেকবার বলি, কমরেড, একটু মানে সাধারণ মানুষ যারা আছেন, অন্য আমাদের জনগণ, তারা একটু বুঝে নেন, সবটা বুঝতে পারলেন কিনা। আয় বেড়েছে 13 লক্ষ কোটি টাকা, 13 লক্ষ কোটি। পরিমাণটা একবার ভেবে নেন কত। আর কাজ হারিয়েছে মানুষ কত, যারা কাজ করতেন এই সময়, তারা কাজ হারিয়েছে, নতুন কাজ ছেড়ে দেন। কাজ হারিয়েছেন 15 কোটির বেশি মানুষ। তাহলে বড় লোকদের আয় বাড়ছে 13 লক্ষ কোটি টাকা, আর কাজ করতেন এমন মানুষের আয়, কাজ চলে যাচ্ছে 15 কোটিরও বেশি মানুষের। এর থেকে বোঝা যায় না কাদের সরকার এটা? সাধারণ মানুষের সরকার নাকি বড় লোকের সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই যে তাড়িয়েছিলেন সিঙ্গুর থেকে কারখানা, আমি ওসব কথায় যাব না। তারপর একটা কারখানা আসেনি, কোটি কোটি ছেলে প্রতিদিন বেকার বাড়ছে পশ্চিম বাংলায়, অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। কি সব ঘটনা সব জানেন আপনার। এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সর্বনাশের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে গোটা রাজ্যটাকে। আর দিল্লির যে রাজনীতি, যে নীতি, অর্থনীতি, আমার পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের দেশ চালানোর অর্থনীতি আলাদা কিছু নয়, একই। আমি শেষ করবো এই কথা বলে, যে দুটো শক্তির বিরুদ্ধে লড়াই, দুটো শক্তি একই শক্তি, আলাদা নয়, আলাদা নয়। দুটো শক্তি একটাই শক্তি, বুঝবেন। এই দুটো শক্তির মানে একটা শক্তি, এই শক্তির বিরুদ্ধে আমাদের সবারই লড়াই, সব মানুষের। পশ্চিমবাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিমবাংলার মানুষকে রক্ষা করতে হবে, পশ্চিমবাংলার মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমবাংলা থেকে বেকার যুবদের কাজের নতুন সংস্থান গড়ে তুলতে হবে। পশ্চিমবাংলায় নতুন করে গ্রামাঞ্চলে আমরা যে কাজের জোয়ার তৈরি করেছিলাম, গ্রামাঞ্চলে যে উন্নয়নের জোয়ার তৈরি করেছিলাম, আর এসব কৈচর ফৈচর কি ছিল? আমাদের ছোটবেলায় যখন আমরা বর্ধমান যেতাম, সন্ধ্যের পরে যখন লাস্ট বাসে বাড়ি ফিরতাম, এই কৈচরে এইসব বনকাবাসী, না বিদ্যুৎ ছিল না, একটা মোমবাতি বা একটা লম্প জ্বলত, হাওয়ায় লম্পট
আলোটা হচ্ছে একটু দুলতো, মালিকের মুখটা ভালো করে দেখা যেত না। 5 দিন 7 দিন 10 দিন আগের তৈরি একটু শক্ত শক্ত মন্ডা পাওয়া যেত, আর একটু চা। আজকে কৈচরে কোন জিনিসটা পাওয়া যায় না, যা বর্ধমানে পাওয়া যায় কৈচরে পাওয়া যায়। পশ্চিমবাংলার ভূমি সংস্কারের ফল, 34 বছর রাজত্বের ফল। সেই উন্নয়নকে আমাদের সামনে আবার নতুন করে হচ্ছে নিয়ে আসতে হবে। পশ্চিমবাংলার মানুষকে হচ্ছে আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাতে হবে। ভারতবর্ষ তাকিয়ে আছে পশ্চিমবাংলার দিকে। ভারতবর্ষে নতুন যে লড়াই সংগ্রাম গড়ে উঠেছে, যা মোদী সরকারের ভিতকে তলিয়ে দিয়েছে, সেই আন্দোলন সংগ্রামকে আরও গতিবেগ সঞ্চারিত করতে হবে। এই বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুলভাবে জয়ী করার মধ্যে দিয়ে, তাদের সরকার গঠনের মধ্যে দিয়ে মঙ্গলকোট বিধানসভায় কমরেড শাহজাহান চৌধুরীকে বিপুলভাবে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন বলবেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্যস্তরীয় নেতা, যার পরিচয় ইতিমধ্যেই আপনারা পেয়েছেন, কমরেড সুশান্ত ঘোষ। সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত সংযুক্ত মোর্চার সমস্ত দলের নেতৃবৃন্দ, আমাদের সিপিআইএমের জেলা সম্পাদক আছেন, জাতীয় কংগ্রেসের নেতা আছেন, আর এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী কমরেড শাহজাহান চৌধুরী আছেন। আর আপনারা যারা এসেছেন ভাই, আমার ভাইয়েরা এসেছেন, সম্মানীয় ব্যক্তিরা আছেন, আমার বোনেরা দিদিরাও কেউ কেউ আছেন। আমি আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, লাল সালাম জানাই। সংক্ষিপ্ত সময়ের সভার শুরুতেই সভাপতি বেঁধে দিয়েছেন যে আমাদের কোন সময়ের মধ্যে সভা শেষ করতে হবে। কথা অনেক, কিন্তু বেশি কথায় যাওয়ার সুযোগ নেই। কম কথার মধ্যে কিছু কথা যেগুলো আপনাদের কাছে উপস্থিত করা মনে হয় প্রয়োজন। আপনারা আমার চেয়ে কম জানেন না, আপনারা জানেন অনেক বেশি জীবনের অভিজ্ঞতা দিয়ে। আর নির্বাচন তো এই প্রথম না। 1947 সালের ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে আমাদের দেশের দিল্লি সরকার গঠনে এবং রাজ্যের সরকার গঠনে 5 বছর ছাড়া নির্বাচন হয়, কখনো কখনো তার আগে পরে হয়। আর যা ছিল না পঞ্চায়েতের নির্বাচন, পৌরসভা নির্বাচন, এই বাংলাতে গণতন্ত্রকে সম্প্রসারিত করার জন্যে আমরা নিয়ম মেনে তাও করা শুরু করেছিলাম। নির্বাচনের লড়াই নীতির লড়াই, আদর্শের লড়াই। এ লড়াই লাঠিগুলি বন্দুকের লড়াই না। এ লড়াই আপনি আমার অভিজ্ঞতা দিয়ে যাকে পছন্দ করবেন, যার নীতিকে পছন্দ করবেন, তাকে জেতাবেন ভোট দিয়ে। আগে ছিল ব্যালট পেপারে ছাপ দেয়া, কালের নিয়মে ব্যালট পেপার বদলে এসেছে ভোট যন্ত্রে বোতাম টেপা। আপনি আপনার পছন্দের প্রার্থীকে তার পাশে বোতামে চাপ দিয়ে ভোট দেবেন, নির্বাচিত করবেন। এটাই ছিল প্রথা, এটাই বিধি। কিন্তু 11 সালের পরে সেই বিধি পশ্চিমবাংলায় বদলে গেছে। আপনাদের যিনি প্রার্থী তিনি তার বক্তব্যে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। 11 সালের বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারের ক্ষমতার পালাবদল হলো, সেই নির্বাচনে মঙ্গলকোটের আপনারা সংগ্রামী মানুষ, আপনাদেরকে সালাম, হাজারো সালাম, যে আপনারা এই মঙ্গলকোটের মাটিতে আপনারা বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরেড শাহজাহান চৌধুরীকে জিতিয়েছিলেন। বদলা নয় বদলের কথা যারা বলে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, 11 সালে তাদের চক্রান্ত ধরে নিয়ে তাদেরকে পরাজিত করেছিলেন, জিতিয়েছিলেন শাহজাহান চৌধুরীকে। সেই জন্য হাজারো লাখো সালাম আপনাদের জন্য। কিন্তু তারপরে 11 সালের পরে নির্বাচন হয়েছে, বুকে হাত দিয়ে বলুন। 13 সালের পঞ্চায়েত নির্বাচন, 14 সালের লোকসভা, 16 সালের বিধানসভা, 18 পঞ্চায়েত, 19 লোকসভা। নিজেরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন? হাত তুলে বলুন হ্যাঁ পেয়েছেন। পাননি। কেন পাননি? আজকের রাজ্যের শাসক দল তারা গণতন্ত্রকে কবরস্থ করেছেন। 10টা বছর ধরে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছেন, জঙ্গল রাজ কায়েম করেছেন এই বাংলাতে। বাংলায় কথা আছে, অন্যের জন্য যদি গর্ত খোঁড়া হয় অন্যায় করে, সেই গর্তে নিজেকে পড়তেই হয়। কথা আছে না গ্রামের দিকে? আছে। তো উনি গণতন্ত্রকে যে কবরে পাঠিয়েছেন,
শুধু সময়ের অপেক্ষা, সেই কবরে যাওয়ার জন্যে বাংলার যিনি প্রস্তুত হয়ে গেছেন শুধু সময়ের অপেক্ষা। আমি এমনি এমনি কথা বলছি না, পাপের শেষ আছে। বিজেপির মতন একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দল ভারতবর্ষের সংবিধানকে যারা বদলে দিতে চায়, যারা ধর্মনিরপেক্ষতার নীতিকে বদলে দিতে চায়, সংবিধান থেকে যারা মুছে ফেলতে চায়, তাদেরকে পায়ের তলায় মাটি করে দিয়েছে কে? জবাবদিহি করতে হবে তৃণমূলের সব স্তরের নেতাদের। যতদিন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল ততদিন বিজেপি মাথা তোলার সুযোগ পায়নি এই বাংলাতে। এই বাংলায় পায়ের তলায় মাটি দিয়েছেন বিজেপিকে এই মাননীয়া, আমি নাম উচ্চারণ করি না, এই মাননীয়া কি বলেছিলেন? ক্ষমতায় আসার আগে বদলা নয় বদল চাই। কি বদলা নিয়েছিলেন? আমার চেয়ে কেউ ভুক্তভোগী নন। আমি আমার নিজের কথা বলার জন্য আসিনি। মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করেছিলেন, জিজ্ঞাসাবাদের নামে মেরে ফেলতে চেয়েছিলেন বা পাগল করে দিতে চেয়েছিলেন, সেসব ছেড়ে দিন। জীবনে মৃত্যু একবারই হয়, কারো দুবার হয় না। হয় যার যখন নির্দিষ্ট আছে তখনই হয় না। তাই যখন আমাকে একজন পুলিশ অফিসার, সে বোধহয় বামপন্থীদের শ্রদ্ধা করেন, তিনি বলেছিলেন, আমি বলেছিলাম আপনার প্রতি কৃতজ্ঞ, মৃত্যু যদি থাকে এখানে হবে, কিন্তু মিথ্যাচার করব না। আমরা কমিউনিস্টরা আদর্শবাদী, আদর্শের জন্য রাজনীতি করি, আমরা মিথ্যাচার করি না। না, মারা যায়নি, পাগলও হয়ে যায়নি, 10 বছর জেলায় ঢুকতে দেয়নি। সুপ্রিম কোর্টে লড়াই করে জেলায় ঢুকেছি, তাও অনেক কষ্ট করে। নির্বাচনের দিনেও দেখেছেন কি রাগ, 10 বছর ধরে ভোট লুট করেছি, লুট করতে দিইনি। প্রতিজ্ঞা করেছিলাম যদি মরেও যাই তোমাদের ভোট লুট করতে দেব না, ছাপ্পা দিতে দেব না। সকালবেলা পোলিং এজেন্ট বসাতে গেছি, আক্রমণ। আবার বিকালবেলা পোলিং এজেন্ট তুলতে গেছে, আক্রমণ। চিৎকার করে বলছে সব পরিকল্পনা বানচাল করে দিল, আমরা যা ভেবে রেখেছিলাম কিছুই করতে পারলাম না। কোনো ক্যান্ডিডেট এলো না, শুধু সুশান্ত ঘোষ বারে বারে এই এলাকায় ঢুকলো। একটা এলাকায় 28,000 ভোট লুট করে বিধানসভায় জিততো, লোকসভায় জিততো। ওই সিটে ক্ষমতা থাকলে মারো। ঢিল মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে। মানুষের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদে একটা ইট একটা পাথর গায়ে লাগেনি, সব বাইরের দিকে চলে গেছে। সেদিন বুঝেছিলাম যে যাওয়ার সময় এদের আর ইট পাথরও এদের বসে নেই। মানুষ তো দূরের কথা, ইট পাথরও এদের বসে চলছে না। গাড়ি ভাঙার চেষ্টা করেছে, আমাকে মারতে পারলো না, আমার গাড়ি ভাঙতে পারলো না। সাংবাদিকদের পেটালো বেধক্কর, সাংবাদিকদের গাড়ি ভাঙলো। ঠেলায় পড়ে সাংবাদিকরা সেসব কিছু দেখিয়েছিল, আমাকে পরে বলেছেন। আমার তো আর সেদিন টিভি দেখার সময় হয়নি। কোন রাজনীতি বাংলায়? এই রাজনীতি ছিল? অচিন্ত্যদা বলছিলেন না 34 বছর ধরে আমরা জমির অধিকার দিয়েছি মানুষকে, মজুরির অধিকার দিয়েছি, মজুরি আন্দোলনের মধ্য দিয়ে মজুরি বাড়িয়েছি, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। যে মানুষের পরনে কাপড় জুটতো না, একটা গামছা পরনে একটা গামছা ঘাড়ে, গায়ের গরিব মানুষের এটাই ছিল বিধি। আমিও গায়ের মানুষ, একবারেই প্রত্যন্ত গ্রামে জন্মেছি। স্কুল যাওয়ার সময় গামছা নিয়ে স্কুলে যেতে হতো, খাল পেরানা নদী পেরানার সময় গামছা পরে পার হয়ে যেতে হতো। এখন আর সেই অবস্থা নেই, 34 বছরে বদলেছিল। স্কুলে যেতে পারতো গায়ের গরিব পরিবারের ছেলেমেয়েরা, কোথায় যেত? একটু বড় হলে অপরের বাড়ি খুঁজে খেয়ে পরে মানুষ হবে, তার বাড়িতে রেখে দেওয়া হতো, পেট ভাতায় রাখাল বাগালের কাজে লাগিয়ে হতো না। যখন আমরা জমি দিলাম, মজুরি বাড়লো, তখন সেই মানুষগুলো স্বপ্ন দেখলো তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে। আমরা তো শিখতে পারিনি, অভাবের জ্বালায়। লেখাপড়া শেখাতে হবে, লেখাপড়া শেখানোর দরকার। আমরাই বামপন্থীরা বললাম সমাজের যদি প্রকৃত উন্নতি করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ করতে হবে, মানুষকে শিক্ষার সুযোগ দিতে হবে। শিক্ষা ছাড়া সমাজের অগ্রগতি হয় না, উন্নতি হয় না। স্কুল বানালাম, কলেজ বানালাম, আপনার পরিবারের ছেলেরা স্কুলে যাওয়া শুরু করলো, যারা স্কুলে যেত না তারাও স্কুলে যাওয়া শুরু করলো। লক্ষ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। কলেজের দরকার, কাজের দরকার। আমি সংক্ষিপ্ত সময়, আমরাই ভূমি সংস্কারের সাফল্য, মানুষের হাতে পয়সা, কেনার ক্ষমতা বাড়া, শিক্ষার সুযোগ বাড়ানো, এরপর হলো
যে যে পরিবারে কখনো আইএ বিএ পাস করা কেউ দেখেনি, একটা গায়ে আমরা যখন ছোটবেলায় তখন গ্রামে যদি কেউ ফার্স্ট ডিভিশনে পাশ করতো, পাশের পাড়ার লোকেরা দেখতে আসতো। যারা বয়স্ক মানুষ আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন যারা আজকে সভার সভাপতি, তাদের অতীত আমাদের অতীত এরকমই ছিল। ফার্স্ট ডিভিশনে পাশ করলে দেখতে আসতো। আর 2-3টা গ্রামে একটা গ্র্যাজুয়েট পাওয়া যেত, 5-7টা গ্রামে একটা মাস্টার ডিগ্রি পাওয়া যেত। বামফ্রন্ট সরকারের 34 বছরে গ্রামে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস অনেক ছেলে মেয়ে বাড়লো। যেমন তেমন চাকরির দরকার। আর পৃথিবীর ইতিহাস বলে যে কৃষির উপরে মানুষের কাজের সংস্থান বাড়ানো যায় না। কেন? যন্ত্র আসছে তো। আগে লাঙল দিয়ে জমি চাষ হতো, এখন পাওয়ার টিলার, ট্রাক্টর, এখন আর লাঙল দিয়ে চাষ হয় না। ধান কাটা মেশিন আসছে, আলু লাগানো মেশিন আসছে না? তো আসবেই, বিজ্ঞানের প্রযুক্তির অগ্রগতিতে আসবে। আবার খেতমজুর বাড়ির ছেলে কষ্ট করে বিএ পাস করার পরে সে আর খেতমজুরির কাজটা তার ঠিক মনে লাগে না, সেও চায় একটা যেমন তেমন চাকরি, চায় না? তো কী করলাম? আমরাই সরকার সিদ্ধান্ত করলাম যে আমাদের যদি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হয় তাহলে শিল্পায়ন জরুরি। সেই শিল্পায়নের জন্য কৃষি আমাদের ভিত্তি শিল্প, আমাদের ভবিষ্যৎ। আমরাই সারা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবাংলা যেখানে এই স্লোগান আমরা নির্বাচনী ইশতেহারে নির্দিষ্ট করেছিলাম, তাকে কার্যকর করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম। আর বাংলায় 34 বছরের সুশাসন, বাংলায় অর্থনীতির বুনিয়াদটা মজবুত ভিত্তির উপরে দাঁড়ানো, লগ্নি করার জন্য যারা শিল্পে বিনিয়োগ করবেন তারা এই রাজ্যকে তাদের উপযুক্ত স্থান মনে করেছিলেন। আর আমাদের এই রাজ্যের ক্ষমতা দখল করার জন্যে বাম বিরোধী শক্তি তারা তৎপর হলেন। এই মাননীয়া 2001 সালে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, তখন জনযুদ্ধের সঙ্গে আঁতাত করেছিলেন। বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত হয়েছিল। বিজেপির দিল্লির মন্ত্রিসভায় তৃণমূলের এই নেত্রী রেলমন্ত্রী হয়েছিলেন, মনে করে দেখবেন। স্লোগান উঠেছিল 2001-এর আগে, হয় এবার নয় নেভার, বলেছিলেন না? হয় এবার নয় নেভার বলেছিলেন? একটু মনে করুন, 20 বছর আগে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলেন। হলে এবার হবে, না হলে কখনো হবে না। অনেক রক্ত ঝরল, কেশপুর লাইন, গড়বেতা লাইন, চমকাইতলা, সোনকা, বেশি আলোচনায় যাব না। ভোটের দিনে কি বলেছিলেন? ভোটের দিনে মেদিনীপুরের সাংবাদিকদের বলেছিলেন, দুটো আঙুল তুলে বলেছিলেন, জিতবো আমরা, আজকে আর কোনো কথা বলবো না, একবারে মন্ত্রিসভা শপথের দিন আপনাদের সঙ্গে কথা হবে। এই মাননীয়া 2001-এর নির্বাচনের দিন মেদিনীপুরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলে কলকাতায় ফিরে গেছিলেন। একটু পুরনো কথা, আমরা তো ভুলে যাই অনেক কথা, সেই জন্য একটু স্মরণ করিয়ে দিলাম 2-1 মিনিটের মধ্যে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হলো, স্বপ্ন পূরণ হলো না। অবিভক্ত মেদিনীপুর জেলার 37টা বিধানসভা, বাঁকুড়া, পুরুলিয়ার মিলিয়ে 60টা বিধানসভা এলাকায় পর্যুদস্ত হলো তৃণমূল। আপনাদের বর্ধমান জেলায় মাথা তুলতে পারল না। 2001-এ আবার বামফ্রন্ট সরকার ক্ষমতায় ফিরে এলো। তখন থেকে রাগ হয়েছিল, যে প্রকাশেই বলেছিলেন যে ক্ষমতায় এলে সুশান্ত ঘোষকে জেলে ভরবেন, জেলে ভরেও ছিলেন, আমি আলোচনা করব না। কিন্তু তখন থেকে লক্ষ্য ছিল, তাই তো ভেস্তে গেল পরিকল্পনা। এ তো ভয়ঙ্কর ব্যাপার। 2001-এ শুধু ভেস্তে গেল না, 2004-এর লোকসভা নির্বাচনের পরে দিল্লিতে যখন সরকার গঠন হলো, সেই সরকার গঠনে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। বামপন্থীদের নেতৃত্বে দিল্লিতে ইউপিএ সরকার কংগ্রেসের তৈরি হলো। আর আজকে যতই যে গ্রামাঞ্চলের রেগা থেকে আরম্ভ করে গ্রাম সড়ক যোজনার যে রাস্তা থেকে শুরু করে গ্রামের গৃহহীন মানুষদের গৃহ আবাস যোজনা থেকে খাদ্যসাথী, এই সব 2004 সালের সেই সময়কার যে নতুন ইউপিএ সরকার, প্রথম ইউপিএ সরকারের কর্মসূচি। এই বামপন্থীরা সেই সরকারে ছিল। আর 2011 সাল পর্যন্ত যে কাজ হয়েছিল, আর 11 সালের পরে সে রেগার কাজ হয়? রেগায় অ্যাকাউন্টে টাকা আসে, 25 থেকে 40 ভাগ টাকা যার নামে অ্যাকাউন্ট তিনি পান, আর বাকি টাকা কোথায় যায় আমার চেয়ে আপনারা ভালো জানেন। খাদ্যসাথী বলে সব নাকি ইনি চালু করেছেন, গ্রাম সড়ক যোজনা থেকে আরম্ভ করে সব নাকি। কন্যা সাইকেল দেয় আমরা চালু করেছিলাম, বামফ্রন্ট সরকার। 2 টাকা কেজি চাল দেয় আমরা আমাদের সময় চালু করেছিলাম।
10 বছর আগের কথা তো মনে করিয়ে দিলাম, আমরা চালু করেছিলাম। কিন্তু আমরা কখনো ঢাকঢোল পিটিয়ে গরিব মানুষের চাল দিচ্ছি, টাকা দিচ্ছি, এসব প্রচার করতাম না। কেন বলুন তো? এগুলো তার হকের জিনিস, এগুলো কারো দয়ার দান নয়। আজকের মাননীয় তার পৈতৃক বাড়ির থেকে টাকা নিয়ে এসে তার দয়ার দান করছেন না। এগুলো সরকারের জিনিস, সরকারের যে নীতি সেই নীতি অনুযায়ী দিতে হবে মানুষকে, বাধ্য। আর প্রচার হচ্ছে তার। উনি কিন্তু বললেন এতে তো মানুষকে বশ করা যাবে না, কি করতে হবে? আতঙ্ক তৈরি করতে হবে। 2011 সালে ক্ষমতা দখল করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করলেন, যে ভূমি সংস্কারের সাফল্য, মজুরি বৃদ্ধি, এসবের মধ্য দিয়ে মানুষের ক্ষমতা বেড়েছে, তাতেই 34 বছর। আর যদি ওই গরিব চাষার ছেলেরা, ক্ষেত মজুরের ছেলেরা একটা চাকরি পেয়ে যায় কলে কারখানায়, তাহলে অনেক 34 বছরে লাল ঝান্ডাকে সরানো যাবে না। তাই শিল্পায়নকে বানচাল করতেই হবে। সেই জন্যেই এবার আসি আসল কথায়। সেই জন্যেই 11 সালে ক্ষমতা দখল করার আগে, যখন গোটা বাংলায় শিল্পায়নের জোয়ার শুরু হয়েছে, শালবনীতে জিন্দালদের ইস্পাত প্রকল্প 38,000 কোটি টাকার প্রকল্প, 38,000 কোটি, এক এক করে 100, 10 দিলে 1000, 100,000 দিলে 1 লক্ষ, 100 লক্ষ দিলে 1 কোটি, এরকম 38,000 কোটি। ভাবতে গেলে ঘুম পেয়ে যাবে, ভাবনায় কুলিয়ে ওঠা সম্ভব নয়। আর খাতা পেন্সিল দিয়ে যদি গুণ করতে বসেন, তাহলে দেখুন খাতার পাতা পেরিয়ে ওদিকে চলে গেছে, মিলানো যাবে না। যাবে? এই 38,000 কোটি টাকার প্রকল্প প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষের কাজের সুযোগ। ভারতবর্ষের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ইস্পাত শিল্প গড়ে উঠবে শালবনীতে, ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ফিরে যাওয়ার সময় তার গাড়ি ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা হলো। মনে করে দেখুন, খেয়াল করুন পুরনো কথা। কারা করলেন? মাওবাদীরা। মাওবাদীর নেতাকে কিষেনজি। ভারতবর্ষের কোনো রাজ্যে নির্বাচনে ক্ষমতা দখল করার জন্যে মাওবাদীদের নেতাকে কোথাও কোনো রাজ্যের কোনো নেতারা ডেকেছিলেন? এই বাংলায় ডেকেছিলেন। AK-47 রাইফেল ঘাড়ে ঝুলিয়ে, গামছায় মুখ ঢেকে সাংবাদিকদের সামনে কি বলেছিলেন কিষেনজি? বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বামপন্থী মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে মাননীয়াকে চেয়ারে বসাবেন। আমি ভুল বলছি না তো? মনে আছে সেদিনের কথা? মনে আছে। দিন রক্ত ঝরছে দক্ষিণবঙ্গের জেলায়, জঙ্গলমহল যে জেলাগুলোকে বলা হয়, দিন রক্ত ঝরছে, লাশের পাহাড়। নন্দীগ্রাম কেমিক্যাল হাব, ভারতবর্ষের 2টো কেমিক্যাল হাব ইউপিএ সরকারের সময় মঞ্জুর হয়েছিল, একটা গুজরাটে, একটা পশ্চিমবাংলায়। গুজরাটেরটা তৈরি হয়েছে, আর পশ্চিমবাংলাটা তৈরি যাতে না হয়, প্রথম দিন থেকেই সেটাকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। কেমিক্যাল হাব তৈরি হলে অনেক লক্ষ, ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষের কাজের সুযোগ হতে পারে কেমিক্যাল হাবে। সেই সুযোগ যাতে না বাংলার মানুষ পায়, বানচাল করতে হবে। নন্দীগ্রামের মাটি রক্তাক্ত করা হলো। কি বেরোচ্ছে কাগজে? শত শত শিশুর পা চিরে সিপিএমের লোকেরা তালপাটির খালের জলে ভাসিয়ে দিয়েছে। রক্তে লাল হয়ে গেছে হলদি নদীর জলের রং। বলছিলেন না এসব? আমরা বললাম মিথ্যা কথা। মাওবাদীরা তারা পরিকল্পনা করে তাদেরকে ডেকে নিয়ে এসে মাটি রক্তাক্ত করা হয়েছে, আর অপবাদ দেওয়া হচ্ছে সিপিআইএমের নামে। আমাদের কথা যাতে মানুষের কাছে না মান্যতা পায়, খবরের কাগজ, টেলিভিশনকে শুধু ব্যবহার করেছে তাই না। মনে করে দেখুন, কলকাতা রাজপথ থেকে আপনার এই মঙ্গল কোর্ট পর্যন্ত, আপনাদের যিনি 11 সালের পরে এমএলএ হয়েছিলেন, এদের সব বড় বড় ছবি বড় বড় হোর্ডিংয়ে ছাপা হয়ে গোটা কলকাতা রাজপথ থেকে বর্ধমান মঙ্গল কোর্ট ভরিয়ে দেওয়া হয়েছিল। এরা ছিলেন তথাকথিত পরিবর্তনপন্থী বুদ্ধিজীবী। এরা বললেন না, বাংলার মুখ্যমন্ত্রীকে বিদায় নিতে হবে আর রাজ্যের মাননীয়াকে বসাতে হবে। বলেছিলেন না? সিপিএম নাকি ভয়ঙ্কর অত্যাচারী, গুলি চালিয়েছে নন্দীগ্রামের মাটিতে। সত্য কি কখনো মিথ্যায় পরিণত করা যায়? নাকি গলার জোরে তাকে চেপে দেয়া যায় সব দিনের জন্যে? ঠেকায় পড়ে 10 বছর পরে রাজ্যের মাননীয়া সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভোট চলার সময় বললেন, নন্দীগ্রামের মাটিতে সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল তারই দলের অধিকারী পরিবারের বাপ ছেলেদের ভাড়াটিয়া হাওয়াই চটি পরা পুলিশের লোকেরা। আমি মিথ্যা কথা বলছি না তো? বলেছিলেন। সত্যি কথা সত্যি করে বেরোবেই,
কেউ চেপে রাখতে পারে না। কিন্তু মুশকিল হলো কি জানেন, উনি সত্যি কথাটা স্বীকার করলেন, কিন্তু সেদিন যে মানুষের সঙ্গে মিথ্যাচার করেছিলেন, মানুষকে ভুল বুঝিয়েছিলেন, তার জন্য ক্ষমা চাইলেন না, ভুল স্বীকার করলেন না। আর ওনার পক্ষে যেসব মুরব্বীরা, তথাকথিত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবি, সিনেমার বড় বড় অভিনেতা অভিনেত্রী, যারা সব রাস্তায় নেমেছিলেন, যাদের ছবি ছাপানো হয়েছিল, তারা কোথায় আজকে? মুখ লুকিয়ে নিয়েছেন, কেউ আর মুখ দেখাচ্ছেন না মানুষের কাছে। কেন দেখাচ্ছেন না জানেন? তারও একটা ব্যাখ্যা আছে। আসলে যারা ওই পর্যায়ের মানুষ, তাদের এখনো কিছু লাজ লজ্জা বলে বস্তু শরীরে আছে। কোন লজ্জায় তারা মানুষের কাছে মুখ দেখাবেন? কিন্তু আমাদের রাজ্যের মাননীয়া ও লজ্জা বস্তুটাও শরীরে নেই, সেই জন্য উনি মানুষের কাছে স্বীকার করার পরেও ভুল স্বীকার করলেন। যে নির্বাচনের সংগ্রামটা রাজনীতির গুরুত্বপূর্ণ লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই, রাজ্যের অর্থনীতি, দেশের অর্থনীতির চর্চা করার মতন বিষয় নিয়ে লড়াই, আমার বেকারত্বের যন্ত্রণা দেশ জুড়ে, রাজ্য জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমার আপনার পরিবারের লেখাপড়া জানা ছেলেরা মেয়েরা হতাশার অন্ধকারে দিনে দিনে তলিয়ে যাচ্ছে। তারা রাতের বেলা গভীর রাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার ছেলে মেয়ের যখন ঘুম আসছে না, তারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে যাচ্ছে। আমি বাবা মা চোখের সামনে দেখছি আর দীর্ঘশ্বাস ফেলছি, বলার কোনো ভাষা নেই, কোনো সুযোগ নেই। এই বাংলায় দেশের পরিণতির জন্য দায়ী রাজ্যের শাসক দল আর দিল্লির শাসক দল। তার বিরুদ্ধে কথা বলার হিম্মত কার আছে? বামপন্থীদের। ওই কালিমা লিপ্তর চেষ্টা হয়েছে, 11 সালে ক্ষমতা দখল হয়েছে, তারপরে সন্ত্রাস করে গায়ের জোরে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়ে সব দখল করে রাখার চেষ্টা হয়েছে। বিরোধী শূন্য বাংলা করবেন বলে লাল ঝান্ডা মুছে দিতে চেয়েছেন বাংলা থেকে। আর সবচেয়ে, আমি অচিন্ত দার সঙ্গে কথা হচ্ছিল, 11 সালে যে বিধানসভায় বামপন্থীরা জয়লাভ করেছিলেন, 11 সালের পরে সেই বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি আক্রমণ সংগঠিত হয়েছে আমাদের কর্মীদের উপরে, আমাদের নেতাদের উপরে। লক্ষ লক্ষ মিথ্যা মামলা, জেলে ভরে দেয়া, এলাকা ছাড়া করা, অর্থনৈতিক অত্যাচার, জরিমানার নামে জুলুমবাজি। মিলিয়ে নেবেন অভিজ্ঞতার কথা। টাকা দিতে পারেনি, ঘরে হালের বলদ বিক্রি করতে হয়েছে, গাই গরু বিক্রি করতে হয়েছে, জমি বন্ধক রেখে টাকা দিতে হয়েছে। অপরাধ না সিপিআইএম করতো। আর আমরা যদি ওদের নীতি নিয়ে চলতাম, তাহলে তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করতে পারতো না, কারো হিম্মত ছিল না। আমরা যদি গণতান্ত্রিক পথে চলতাম, তাহলে ওরা জন্মগ্রহণ করতো পশ্চিম বাংলাতে। না, আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা দিই, গণতন্ত্রকে মর্যাদা দিই। সব বিনাশ করে দিলেন রাজ্যটার। কেমিক্যাল আপ হতে দিলেন না, জিন্দালদের প্রকল্প এখান থেকে তাড়িয়ে দিলেন। টাটায় যে সিঙ্গুর মোটর গাড়ি তৈরি, টাটা তৈরি করা ফেলেছিলেন, 14 আনা কাজ সম্পন্ন হয়েছিল, 2 আনা কাজ বাকি। কত জমির দাম বাড়তে আরম্ভ করলো, ট্রেনিং শুরু হলো, কত অনুসারী শিল্প গড়ে উঠবে, কত বেকার যুবকের কাজ হবে। না, সব বানচাল করে দিল। আর এখান থেকে যে টাটার মোটর গাড়ি তৈরির কারখানা তাড়িয়ে দিল গুজরাটে, সানন্দে। এখানে যদি কারো যাওয়ার সুযোগ হয়ে থাকে, দেখেছেন গুজরাটের আহমেদাবাদ শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে সেই সানন্দে এই টাটাদের মোটর গাড়ির শিল্পের পরে লাইন দিয়ে আরো 5খানা অটোমোবাইল কোম্পানি তৈরি হয়ে গেল। 100 কিলোমিটার জুড়ে অটোমোবাইল হাব, লক্ষ লক্ষ মানুষের কাজ। আজকে বাংলার ছেলেরা যে বাংলায় কাজ করত, যে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি করত, সেই বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটের পথে পা বাড়াচ্ছে। কার পাপ? সেই পাপের জন্য দায়ী এই রাজ্যের মাননীয়া। তিনি সেদিন চক্রান্ত করে এই টাটার মোটর গাড়ি তৈরির কারখানা, জিন্দালদের ইস্পাত শিল্প হতে দেননি। আমাদের ছেলেদের বুক চাপা কান্না আমার চোখের সামনে, তার অত্যাচার অন্ধকারে তলিয়ে যাওয়া দেখতে হচ্ছে। আমি রোধ করতে পারছি না, সময় নেই। খুব সংক্ষেপে, যেহেতু সভাপতি বলেছেন ইফতারের সময় হয়ে যাবে, তা আমি শুধু বলবো, পশ্চিমবাংলার যে শাসক দল ভয়ঙ্কর, তাদেরই যোগ সাজসে আজকে আরও ভয়ঙ্কর দলকে তারা বাংলার মাটিতে পায়ের তলায় মাটি করে দিয়েছেন। আমি আগে বলেছি, যারা ছিলেন তৃণমূলের নেতা, তারা এখন কোথায়? যেদিনে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সত্যিটা বেরিয়ে গেল মুখ ফসকে তৃণমূলের নেত্রীর, তার 48 ঘন্টার মধ্যে নেতায়ের মাটিতে দাঁড়িয়ে, যে নেতায়ের গণহত্যার দায় আমাদের ঘাড়ে চাপিয়েছিলেন এই নেত্রী, যে ছত্রধর মাহাতোর মোটর সাইকেলে করে গিয়ে লালগড় আন্দোলনে সংযুক্ত হয়েছিলেন, নিজেকে করেছিলেন, সেই নেত্রী আমাদের ঘাড়ে চাপিয়েছিলেন। আমরা বলেছিলাম না, আমরা খুনের রাজনীতি করি না। ওনারই বড় কমান্ডার, ওনার দলের নেতা ছিলেন, বড় মন্ত্রী ছিলেন, তার ঘরের
3টা সাংসদ, 2টা মন্ত্রী, পৌরসভার চেয়ারম্যান, কোথায় তিনি? তিনি নেতায়ের মাটিতে দাঁড়িয়ে বললেন নেতা এ গণহত্যায় সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল ছত্রধর মাহাতোর লোকেরা। উনি তো সব জানতেন, ইনিও সব জানতেন, উনিও সব জানতেন। সত্যি কথা বেরিয়ে এলো, সত্য প্রকাশে এলো। মানুষ বুঝেছেন এরা কারা। আর তার বাংলার যত চোর সব এখন ডাকাতদের দলে গিয়ে ঘুরছেন। আমি নাম উচ্চারণ করব না, আমি কারো নাম এখন পর্যন্ত উচ্চারণ করিনি, উচ্চারণ করব না। কেন বলুন তো? জানেন যে অপরাধ আমরা করেছি বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র ওখানে গিয়ে ভিড়লে যদি বাঁচতে পারি। আমরা বলছি না, এই নির্বাচনের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে কেউ রেহাই পাবে না, চোরও রেহাই পাবে না, ডাকাতও রেহাই পাবে না। মানুষ চোর ডাকাতকে বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন তলে তলে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আমি বলি এবারে চুপচাপ ভোটারের সংখ্যা বেশি কেন জানেন তো? না হলে রাজ্যের শাসক দল তারা যদি দেখে যে করেছিল, যদি ওই সিটে জিততে না পারে তাহলে তারা আক্রমণ হানবে, ভয় আছে মানুষের, অত্যাচার চোখের সামনে দগদগ হয়ে ঘায়ের মতন লোকে রয়েছে। আর দিল্লির সরকার তারা সুযোগ পেলেই তারা সিবিআই ইডি সবকে লাগিয়ে দেয় চুপচাপ। দিল্লি সরকার জলের মতন টাকা খরচ করছে পশ্চিমবাংলার ক্ষমতা দখল করার জন্য। পশ্চিমবাংলার উপরে নজর পড়েছে, পশ্চিমবাংলার কয়লা খনি, পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার তেলের খনি। আর এখন শুধু আর খনি আর হচ্ছে কয়লা এসবে নয়, এখন হচ্ছে গোটা কৃষি ব্যবস্থাটাকেই পরাধীন ভারতবর্ষের নীল চাষিদের মতন জায়গায় নিয়ে যেতে যাওয়ার জন্য কৃষি আইন তৈরি করেছেন। বাংলার উর্বর কৃষি জমি তাদের নজরে পড়েছে। এই কৃষি জমিও ওই আদানি আম্বানিদের হাতে তুলে দিতে পারলে তাহলে তাদের 16 আনা পূর্ণ হবে। সেই জন্যে তারা বাংলাকে দখল করার জন্য মরিয়া। আর আমরা বলছি এই মরিয়ার পিছনে কি বলছেন, ওই যে অচিন্তদা বলে গেলেন, বিজেপি বলছে 200 আসনে জিতবো, তৃণমূল বলছে 200 আসনে জিতবো, তাহলে হয়ে গেল তো 400। তাহলে আমরা কি আঙুল চুষবো? আমরা আঙুল চুষবো? আসলে তা নয়। ওরা চায় যে করে হোক তৃণমূলে জিতলে, যে এখানে চারদিকের আমাদের শাহজাহান সাহেব বলছিলেন চারদিকের সব এমএলএরা যারা তৃণমূলে জিতেছিলেন 16 সালে, তারা এখন অনেকেই ছোট ফুল ছেড়ে দিয়ে বড় ফুলে প্রার্থী হয়েছেন, সেখানে চলে গেছেন, অনেক নেতা চলে গেছেন। শুধু তাই না, যে মাওবাদীদের ডেকে নিয়ে এসেছিলেন তাদের নেতা ছত্রধর মাহাতো, যার কথা এক নেতা বললেন নেতার মাটিতে দাঁড়িয়ে, তাকে আমরা জেলে ভরেছিলাম অপরাধের দায়ে। জেল থেকে ভোটের 6 মাস আগে বের করে নিয়ে এসে এই রাজ্যের শাসক দল তাকে নেতা বানিয়ে দিলেন। যেমন তেমন নেতা না, রাজ্যের শাসক দলের একেবারে রাজ্য সম্পাদকের মতো নেতা দিয়ে গোটা এলাকায় ঘোরাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ের আগে তিনি মিটিং করবেন, বার্তা দেওয়ার কি উদ্দেশ্য? যে মানুষকে বলা আবার ছত্রধর এসেছে, যদি ভোট না দাও তাহলে 11 সালের পরিণতি হবে। অবশ্য ভোট যেদিনে জঙ্গলমহলে শেষ হয়েছে সেদিনেই সে আবার নতুন পুরনো কেসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। খেলা শেষ। ভারতবর্ষের কোনো রাজ্যে ঘটনা ঘটেনি। নেত্রী যে খেলা খেলতে গিয়ে নিজেই দেখেছেন খেলার মাঠে বেরিয়ে গেছেন, তাই সহানুভূতি পাওয়ার জন্যে পায়ে ব্যান্ডেজ বেঁধে ঠেলায় চেপে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকরা বলছে আচ্ছা কেউ আপনারা বলছেন না কেন যে পায়ে কি হয়েছে? এত এক্সরে করার ব্যবস্থা আছে, এমআরআই রয়েছে, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো রিপোর্ট পাবেন, তাহলে সেই রিপোর্টটা তো মানুষ দেখতে পাবে যে কতটা আঘাত সত্যি। না, আজ পর্যন্ত এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট কোনো সংবাদ মাধ্যমে আসেনি। এসেছে? কেউ দেখেছেন? তো একজন বললেন আসলে জানেন তো এটা মেডিকেল সায়েন্সের কম্য নয়, মেডিকেল সায়েন্সে হলে তো রিপোর্ট কবে চলে আসতো, রোগটা অন্য জায়গায়। তাই বললো কী রোগ বলুন তো? বললো আপনি জানেন, আপনি আমাদেরকে বলে দিন। আমি বললাম আসলে এটা মেডিকেল সায়েন্সের কম্য নয় রিপোর্ট দেওয়া, এটা পলিটিক্যাল সায়েন্সের কম্য। তো পলিটিক্যাল সায়েন্সের রিপোর্ট তো এখন অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। 2রা মে রিপোর্ট পাওয়া যাবে যে কি হয়েছিল প্রকৃত। কেন সেই দিনে এই সরকারের শেষ দিন, সেদিনে যখন সরকার থেকে চলে যাবেন তারপরে দেখবেন উনি ঠাকঠাক করে হাঁটতে আরম্ভ করেছেন, আর হুইল চেয়ারে চেপে ঘুরবেন না। কি কোনো দেখেছেন কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী তার বিধানসভা কেন্দ্রে ভোটের দিন বুথে বসে রয়েছেন 2 ঘন্টা ধরে,
বেরিয়ে আসার সাহস হচ্ছে না। রাজ্যপালকে ফোন করে বলছেন আমাকে এখান থেকে নিরাপদে বের করার ব্যবস্থা করুন, নির্বাচন কমিশনকে ফোন করে বলছেন আমাকে বের করার ব্যবস্থা করুন। আজকে বলছেন, কাগজে দেখলাম পড়েছি, স্টেটমেন্ট দিয়েছেন, আমি ওখানে বসেছিলাম ওই বুথের ছাপ্পা আটকানোর জন্যে। একটা বুথের ছাপ্পা আটকানোর জন্যে 2 ঘন্টা বসেছিলেন প্রার্থী, তিনি নিজে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। এটা কোনো আহাম্মক আছে কথা বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করেন না। আসলে উনি কি বলছেন আর কি করছেন উনি নিজে ছাড়া তার ব্যাখ্যা কেউ জানেন না। আর যা বলছেন সেটাই হাসির খোরাক হচ্ছে, এই জায়গায় চলে গেছেন। আর মজা পাচ্ছেন যাদেরকে পায়ের তলায় মাটি করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, সেই দিল্লির শাসক দল। ইনি যদি ঢপবাজ হন তাহলে দিল্লির শাসক দলের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় ধাপ্পাবাজ। স্বাধীনতার 70 বছরে এরকম ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী কেউ দেখেনি। নির্বাচনের আগে যতগুলো কথা বলেছিলেন একটা শব্দ কার্যকর করেছেন? কারো বলার হিম্মত আছে? আমি জানি না আমাদের মাইকের আওয়াজ বাইরে কোথাও যাচ্ছে কিনা। যদি বড় ফুলের কোনো বন্ধুদের কাছে যায় তারা বুকে হাত দিয়ে জিজ্ঞেস করবেন যে 14 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি যতগুলো প্রতিশ্রুতি মানুষের জন্য দিয়েছিল তার একটা প্রতিশ্রুতি কার্যকর করেছে? একটা না। কি বলেছিলেন? ওই যে আমাদের জাতীয় কংগ্রেসের নেতা বললেন সব কালো টাকা উদ্ধার করবেন, অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন। সে তো সবাই বুঝে গেছেন। 2 কোটি বেকার যুবকের কাজ দেবেন, কাজ খেয়ে নিয়েছেন। অচিন্ত্যদা বলেছেন কাজ খেয়ে নিয়েছেন কোটি কোটি লোকের, কারো কাজ দেয়নি। এমনকি কত বেকার তার হিসাব যেটা প্রকাশ হতো দিল্লি সরকার থেকে, আজ 3 বছর হলো সেই হিসাবটাও বের করা বন্ধ করে দিয়েছেন যাতে মানুষ জানতে না পারে। বলেছিলেন জিনিসের দাম কমাবো, জিনিসের দাম বাড়লে মানুষের কষ্ট বাড়ে। একটা জিনিসের নাম করুন, দাম কমেছে তো? একটা জিনিসের নাম করুন। উনি যেদিন ক্ষমতায় এসেছিলেন 34 টাকা ছিল ডিজেলের লিটার, এখন 86 টাকা। 42 টাকা ছিল পেট্রোলের লিটার, এখন 92 টাকা, 93 টাকা। গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সেটা 850-র উপরে, প্রায় 900 ছুঁই। কেরোসিন তেল ছিল 18 টাকা লিটার, এখন 45 টাকা। আমরা গরিব মানুষ বলতাম গরিবের কিছু না থাক ডাল পোস্ত আছে, বলতাম না? মাছ মাংস খাওয়াতে না পারে ডাল পোস্ত বলতাম তো। 45 টাকার মুসুর ডাল এখন বোধহয় 140 টাকা কি তারও উপরে। সরষা তেল 60 টাকার সরষা তেল 160 টাকার উপরে উঠেছে। যখন চাষির ঘরে আলু ছিল না তখন 50 টাকা আলু কিনে খেতে হয়েছে, 100 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হয়েছে। আর এখন যখন চাষির ঘরে আলু হয়েছে সে আলু মহাজনও 10 টাকা কেজি কিনবে না, হিমঘরে জায়গা নেই। ভয়ঙ্কর পরিণতি। কৃষি আইন সর্বনাশ করে দিয়েছে। দিল্লি সরকারও বোবাকালা আর রাজ্য সরকারও বোবাকালা। আমরা যতদিন বামপন্থীরা সরকারে ছিলাম ফসলের দাম কমলে সহায়ক মূল্য দিয়ে কেনার ব্যবস্থা হতো, মজুত করার ব্যবস্থা হতো, র্যাক লোড করে অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা হতো। এই অভিজ্ঞতা মানুষের আছে। এই সরকারের কোনো উদ্যোগ নেই, কোনো ব্যবস্থা নেই। মানুষ হাড়ে হাড়ে বুঝেছেন কাদের রাজত্বে আমরা আছি। ভাববেন না মানুষই ভাবনার মালিক। আর সেই জন্যেই যখন খেলা হবে বলে 2টো দল চিৎকার করছিল তখনও আমাদের সংযুক্ত মোর্চা আত্মপ্রকাশ করেনি। 28শে ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার আত্মপ্রকাশ হলো ব্রিগেডে। দেখেছেন আপনারা টিভিতে, দেখেছেন খবরের কাগজে, যারা গেছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, অনেক সমাবেশ দেখেছেন। কিন্তু এবারের সমাবেশে 75-80 ভাগ ছিল তরতাজা তরুণ, লেখাপড়া শেখা, আমার বাড়ির ছেলেরা মেয়েরা, যারা বুক চিতিয়ে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছিল জঙ্গল রাজ থেকে বাংলাকে রক্ষা করার জন্যে। আর দিল্লির সরকার ভয়ঙ্কর খারাপ সরকার, তাকে যদি মানুষের কাছে মুখোশ খুলে নেওয়া না যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেউ জানতো এনআরসি এর যন্ত্রণা কি? কে জানতো বলুন? এখানে কারো মাথা ব্যথা ছিল এনআরসি এর? আজকে বলছেন এনআরসি তুমি ভারতবর্ষের নাগরিক কিনা তোমাকে প্রমাণ করতে হবে। আপনার বাবা জন্মেছেন, ঠাকুর দাদা জন্মেছেন প্রকৃতির নিয়মে, তারা চলে গেছেন, ভোট দিয়েছেন, সরকার হয়েছে, আমরা ভোট দিচ্ছি, সরকার হয়েছে। এখন বলছে আমি ভারতবর্ষের নাগরিক কিনা জন্ম সার্টিফিকেট বাবার ঠাকুর দাদার বার করতে হবে। নিজের জন্ম সার্টিফিকেট কতজনের আছে? আমি মজা করে বলছিলাম যে আমার জন্ম সার্টিফিকেটে যখন আমাকে স্কুলে ভর্তি করতে, আর ক মিনিট, 5 মিনিট, আর 5 মিনিট বলছি, আমার জীবনের অভিজ্ঞতা কথা বলি। আমাকে যখন স্কুলে ভর্তি করতে যায় সেদিন বাবা বোধহয় কোনো জরুরি কাজে ব্যস্ত হয়েছিলেন, মায়েরা তো তখন স্কুলে ভর্তি করতে যেতেন না, গ্রামের মায়েরা। তা আমাদের বাড়িতে একজন আমার সম্পর্কে দুঃসম্পর্কে জ্যাঠামশাই ছিলেন, তিনি গেছেন ভর্তি করতে। মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন, অক্টোবর মাসে ভর্তি করতে গেছিলেন, তো জিজ্ঞেস করেছে যে জন্ম সার্টিফিকেট, বলে ছেনাকে পাঠিয়ে দিল ভর্তি করতে, সার্টিফিকেট নেই, আপনি লিখে নিন।
বলে কি মাসে জন্ম হয়েছিল? বলে এই মাসে যখন এসছে তাহলে এই মাসেই হয়েছিল না, আগে হলো আগে আসতো। বলে কবে জন্ম হয়েছিল? বলে একটা মাঝামাঝি করে দিন, 15ই অক্টোবর আমার সার্টিফিকেটে জন্ম তারিখ। পরে আমি বড় হয়ে মাকে জিজ্ঞেস করি, মা আমি কি মাসে জন্মেছিলাম? বলে কেন বাবা বৈশাখ মাসে। বলে কত তারিখে? বলে তারিখে। মায়ের এখন বয়স হয়েছে, বেঁচে আছেন, 86 বছর বয়স। মা আমাকে বলেছিলেন অনেক বছর আগে, মাথা চুলকে বলেছিলেন, তোর বাবার নামে সরকারদের ঠাকুরপোর বিয়ের বউ ভাতের দিনে তুই দুপুরবেলা হয়েছিলি, খুঁজে বার কর। আমি লেখাপড়া শিখেছি পরে, কিন্তু আমার জন্ম, প্রকৃত জন্ম বৈশাখ মাসে, আর সার্টিফিকেট আছে অক্টোবর মাসে। তাহলে আমি তো সন্দেহজনক তালিকায় পড়ে যাব। তাহলে আমাকে কোথায় যেতে হবে? ডিটেনশন ক্যাম্প, মানে জেলখানা। ভারতবর্ষের দিল্লির সরকার তারা ক্ষমতায় আসার পরে গোটা ভারতবর্ষের মানুষ যাতে তাদের উপরে শোষণ বঞ্চনা নিয়ে তারা মাথা তুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে যুক্ত হতে না পারে, সবাইকে ব্যস্ত করে দাও, ভীত সন্ত্রস্ত করে দাও। সেই জন্য এনআরসি, সিএ আইন। আসামে 5 বছর আগে ক্ষমতা এসেছিল বিজেপি, আর সেই সিএ আইন ভেবেছিল লাগু হবে সংখ্যালঘুদের, মুসলিমদের উপরে। যখন তালিকা প্রকাশ হলো, 7 লক্ষের বেশি সংখ্যালঘু মুসলিম ভাইদের নাম, আর বাকি প্রায় 12 লক্ষের বেশি, 13 লক্ষের কাছাকাছি আসামের হিন্দু, অসমিয়া, নেপালি, বিহারি যারা আছেন তাদের নাম। প্রমাদ গুনলেন আসামের মানুষ, যারা বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিলেন 5 বছর আগে, এই নির্বাচনে ঝেঁটিয়ে বিদায় করার জন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিও বুঝে গেছে আসামের ক্ষমতায় এবারে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিলেন, ঠিকই একইভাবে বামপন্থীদের সরিয়ে দিয়ে সোনার ত্রিপুরা গড়বেন বলে। আরে যাদের হাতে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, যারা সোনার ভারত গড়লে তো গোটা ভারতবর্ষের সব রাজ্যই সোনার রাজ্য হয়ে যায়। তাহলে আলাদা করে সোনার ত্রিপুরা, সোনার আসাম, সোনার বাংলা করার কোন প্রয়োজন ছিল? কাকে বিশ্বাস করাবেন? কিন্তু বিশ্বাস তো নয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিছু মানুষকে নামিয়ে দিয়ে যা করার করছেন। কিন্তু যারা সময়দার মানুষ, যারা বুঝদার মানুষ, বিবেচক মানুষ, তারা বুঝেছেন তৃণমূল ভয়ঙ্কর খতরনাক। তাদের ক্ষমতার থেকে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এক্সপায়ারি ডেট নির্দিষ্ট হয়ে গেছে, দোসরামে তাদের চলে যেতেই হবে। কিন্তু তারা যে পাপ করে গেলেন এই পশ্চিম বাংলার মাটিতে, যেখানে সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই ছিল না, যেখানে মানুষ, সভাপতি আমাদের প্রদেশ কংগ্রেসের নেতা এখানে যিনি আছেন জাতীয় কংগ্রেসের, বলছিলেন আমরা যারা হিন্দুর ঘরে জন্মেছি, হিন্দুর বাড়িতে তুলসী মঞ্চে সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া হয়, শঙ্করধ্বনি হয়, পরিবারের মঙ্গল কামনা হয়। যে গ্রামে সংখ্যালঘু ভাইয়েরা থাকেন সেখানে মসজিদে আজান হয়, মসজিদে সেখানে নামাজ হয়। খ্রিস্টানরা যেখানে থাকেন চার্চে প্রার্থনা হয়। রাজনীতির সঙ্গে ধর্মের কোনো প্রয়োজন ছিল না। আজকে ধর্মের সঙ্গে রাজনীতিতে যুক্ত করার মধ্য দিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস, মানুষের মধ্যে আজকে সম্পর্ককে বিনষ্ট করে দিয়ে ভয়ঙ্কর একটা খেলা, গোটা দেশকে সেই খেলায় যুক্ত করে দেওয়ার চেষ্টা হয়েছে। এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষকেই গর্জে উঠতে হবে। সেই জন্যই সংযুক্ত মোর্চা ঐতিহাসিক দায়বদ্ধতার নিয়মে গড়ে উঠেছে। এই সংযুক্ত মোর্চা বাংলার ক্ষমতা দখল করবে এবং আগামী দিনে ভারতবর্ষকে দিশা দেখাবে। বিজেপিকে দিল্লির ক্ষমতার থেকে টেনে নামানোর জন্যে এই সংযুক্ত মোর্চাই হবে আগামী দিনে ভারতবর্ষের দিশা। তার পাশে আপনাদের দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, চোখে চোখ রেখে। যারা অপরাধী তাদের চিত্ত সর্বদাই দুর্বল, তারা ভয় পায়, তারা মুখের দাপটে টেকার চেষ্টা করে। কিন্তু আমার বিশ্বাস আছে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের ভোট নিজে দেব, ভোট লুট রুখে দেব, নিজের ভোট কাউকে লুট করতে দেব না, সবাই যদি সেই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে পড়েন, ওই চোরের দল, লুটেরার দল লেজ গুটিয়ে পালিয়ে যাবে, তাদের ভোটের দিন খুঁজে পাওয়া যাবে না। সেই সিদ্ধান্তেই আপনাদের এখান থেকে ফিরে যেতে হবে। আমাদের পক্ষে বলার জন্য রেডিও নেই, খবরের কাগজ নেই, টেলিভিশন নেই। আমাদের পক্ষে বলার জন্য শুধুমাত্র আপনারা আছেন। আপনাদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে আমরা অনেক কথাই বলার ছিল, বলতে পারলাম না। যেটুকুন বললাম সেটুকুন অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন। যদি মনে হয় যে আমাদের কথাগুলো 100% সত্যি কথা, তাহলে সেগুলোই পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে চর্চা করবেন। সংযুক্ত মোর্চাকে আমরা পারবই ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। এই কেন্দ্রে শাহজাহানদার মতন মানুষ হারে, আপনারা বলুন, জোর করে না হারালে। মানুষটা নির্লোভ, কোনো কালির দাগ আছে শাহজাহান চৌধুরীর গায়ে? বলুন, একজন বলুন। আচ্ছা, কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলতে পারবেন? তাহলে মানুষ যদি তার ভালো ব্যবহার হয়, সৎ হয়, এর চেয়ে বড় মানুষ আর কি হতে পারে? যে বিরল দৃষ্টান্ত শাহজাহান চৌধুরী। আমিও 11 সাল থেকে 16 সাল পর্যন্ত একসঙ্গেই এমএলএ ছিলাম।
16 সালে উনি দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন, আমি ভোটে দাঁড়াইনি। কিন্তু আমি বলছি, নিজের ভালো পাগলেও বোঝে। পাগলকেও যদি বলেন নিজের মাকে গাল দিতে দেবে না, পাগলকেও যদি বলেন আগুনে হাত দিতে দেবে না, পাগলকেও যদি বলেন জলে নামতে নামবে না। নিজের ভালোটা পাগলেও বোঝে। তা মঙ্গলকোটের মানুষ নিশ্চয়ই নিজের ভালোটা বুঝবেন। তারা 5 বছরের অভিজ্ঞতায়, চতুর্দিকে তৃণমূল সম্পর্কে অভিজ্ঞতায়, চোর ছ্যাচরদের দল, লুঠেরাদের দল, সেসব অপরাধ নেবেন না। আপনারা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করবেন, এই আহ্বান রেখে আপনাদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব, ইনকিলাব, সংযুক্ত মোর্চা, সংযুক্ত মোর্চা, সিপিআইএম, সিপিআইএম।